কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট খাদ্যনগর সিলেটে আমার দুই পাশে দেখতে পাচ্ছেন আউশ ধানের বীজতলা এবং এই আউশ ধানের বীজতলা কিন্তু এখনই একেবারে সময়। আমি একেবারে ডিটেলস সবকিছু বলবো। একটা বীজতলা কিভাবে তৈরি করা হয়, বীজতলা তৈরি করার জন্য কি কি দরকার, কখন দরকার। আর চলুন জেনে নেই। বাংলাদেশে প্রধানত তিনটা মৌসুম থাকে, এক আউশ, আমন, বোরো। বর্তমানে যে বীজতলাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গিয়ে আউশ ধানের বীজতলা। দুই পাশে দেখতে পাচ্ছেন বীজতলার জন্য কি কি দরকার। আর যদি আমরা আউশ ধানের বীজতলা করতে চাই, আউশ ধানের বীজতলা করার জন্য বীজতলায় বীজ বপন করতে হবে 15ই চৈত্র থেকে 5ই বৈশাখ। যদি ইংরেজি হিসাব করে থাকি আমরা, সেটা হচ্ছে গিয়ে এপ্রিলের 1 তারিখ থেকে এপ্রিলের 20 তারিখ পর্যন্ত, এর ভিতরে বীজতলা বীজ বপন করতে হবে। বীজতলা মাটি কেমন হবে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মাটি হতে হবে দোআঁশ মাটি থেকে বেলে দোআঁশ, কারণ এই সব মাটিতে পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে গিয়ে বীজ নির্বাচন। আমরা কেমন বীজ নির্বাচন করব, উক্ত বীজ নির্বাচন করার জন্য আমাদের প্রত্যেকটা ব্লকে কিন্তু রয়েছে উপসহকারী কৃষি কর্মকর্তা অথবা উপজেলা কৃষি অফিসার, তাদের সাথে কথা বলে বীজ নির্বাচন করতে পারবো। তারপর আসি বীজতলার দৈর্ঘ্য কত হবে। বীজতলার আদর্শ বীজতলার দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 3 মিটার, প্রস্থ হচ্ছে 1 মিটার। বীজতলার দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 3 মিটার, প্রস্থ 1 মিটার। এটা হচ্ছে আদর্শ বীজতলা। এখন কেউ যদি বিশাল বড় সড়ো জমি হয়, অনেকগুলা জমি হয়, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের মতন করা যেতে পারে। হিউজ পরিমাণে লং টার্ম নিয়ে যেতে হবে, দরকার নিতে কোনো সমস্যা নেই, কিন্তু প্রস্থ তো হবে 1 মিটার। কেন আমি দেখাতে যাই, এই যে আমাদের বীজতলা রয়েছে, গ্যাপে গ্যাপে দিয়ে আমরা বেড করেছি, এবং যদি সেটা 1 মিটার থেকে বেশি হয় তাহলে কিন্তু এখানে পরিচর্যা করতে একটা সমস্যা হয়ে যাবে। এখানে সার দিতে সমস্যা হবে, আগাছা তুলতে সমস্যা হবে, বা বেশি 1 মিটার থেকে বেশি হলে কিন্তু আমার এখানে যত্নটা কষ্ট হয়ে যেতে পারে। এই কারণে 1 মিটার সবচেয়ে বেস্ট হতে পারে। এখন আমরা জমি তৈরি করার জন্য প্রথমেতে জমিটাকে কাদা করে নিতে হবে, পানি দিয়ে সেচ দিয়ে কাদা করে নিতে হবে, এবং একটা কাঠ অথবা লাঙ্গল দিয়ে জমিটাকে সম্পূর্ণ সমান করে নিতে হবে। সমান করার পর, আর কেন সমান করব, যদি আমরা একদিকে উঁচু একদিকে নিচে থাকে তখন আমরা সেচ দিব বা বৃষ্টি হবে, একদিকে পানি জমে থাকবে অন্যদিকে পানি থাকবে না। এটা করে কিন্তু প্রত্যেকটা চারা সঠিকভাবে পুষ্টি পাবে না। এক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে। আর তারপর আসে কত বয়সের চারা আমরা মূল জমিতে রোপণ করব। সাধারণত আউশ মৌসুম তার জীবনকাল হয়ে থাকে 140 থেকে 150, বা জাত বেদে সেটা পার্থক্য হয়ে থাকে। এখন আমি যদি এই মাঠের মধ্যে একটা চারাকে 40 দিন, 50 দিন, 45 দিন আমি রেখে দিই, তাহলে কিন্তু ওই যে 140 বা 130, 150, সেটা কিন্তু তার অধিকাংশ সময়টা এখানে চলে যাচ্ছে। তারপর সে মাঠে গিয়ে কুশি পর্যায়, টিলারিং পর্যায়, দুধ পর্যায়, ডাব পর্যায়, পরিপক্কতা ইত্যাদি কিন্তু এই সময়টার ভিতরে সম্পন্ন করতে হবে। ফলশ্রুতিতে দেখা যাচ্ছে কিন্তু কাঙ্ক্ষিত ফলন পাওয়া যাবে না। তাই কাজে আমাদের চারা কখন নিতে হবে, 25 হতে 30 বয়সের চারা, 25 থেকে 30 দিনের চারা আমাদের মূল জমিতে নিয়ে রোপণ করতে হবে। এতে করে আমাদের কাঙ্ক্ষিত ফলন পেতে পারি। এখন আমাদের অনেকগুলো রোগ হয়ে থাকে কিন্তু আবার বীজতলার মধ্যে রোগ সচরাচর ধানে হয়ে থাকে ব্লাস্ট হয়ে থাকে, আর অথবা ডলে পড়া, এটা হয়ে থাকে। ব্লাস্ট হয় ছত্রাকজনিত। যদি আমরা বীজ বপন করার পূর্বে ছত্রাকজনিত যেমন রয়েছে টিল্ট, প্রোপিকোনাজোল গ্রুপের টিল্ট রয়েছে, তারপর রয়েছে নাটি বইগুলো, যদি আমরা বীজটাকে শোধন করে নিই তাহলে কিন্তু হবে না। বীজ শোধন কীভাবে করব, আমরা 10 লিটার পানিতে পরিমাণ মতো, মানে 10 লিটার পানিতে আমরা যদি 8 ফুটা, সহজ হিসাব 8 ফুটা যদি আমরা দিই, আর এখানে আমরা বীজ দিয়ে সেটাকে ভালো করে ধুয়ে তারপর করি, তাহলে কিন্তু আর হবে না সেটা। এখন আপনাদের দেখায় একটা, এখানে কিন্তু অনেক ধরনের রোগ রয়েছে। ধরেন এটা দেখাই, এটা কিন্তু একটা বলতে গেলে পাতা মোড়ানো পোকা, যেটা পাতা মুড়ে রেখেছে। এটা পাতা মোড়ানো পোকা পূর্ণাঙ্গ মত হয়ে গেলে সেটা ক্ষতি করে না, সেটা ছোট থাকতে কিন্তু ক্ষতি করে সবচেয়ে বেশি থাকে। এটা আমাদের মনে করতে হবে। তারপর রয়েছে কিছু আমাদের বীজতলা মোটামুটি পরিষ্কার, তবে কিছু দেখা যাচ্ছে এই যে কাঠুই পোকা সম্ভবত সেটা আক্রমণ করেছে, কাঠুই পোকা কেটে রেখেছে। আর আমরা দেখতে পাচ্ছি না, সচরাচর ব্লাস্ট হয়ে থাকে এবং কাঠুই পোকা বা এগুলো আক্রমণ করে থাকে। তো আমরা আজকে দেখলাম বীজতলা কিভাবে তৈরি করা যায়,
বীজতলা তৈরি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে গিয়ে আমি কোন সময় সেটা বীজতলা গিয়ে বীজ বপন করতেছি, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে আমি কোন ধরনের বীজ আমি নিচ্ছি। কারণ আমরা যদি ভালো বীজ ব্যবহার করি ভালো ফলন আসবে প্রথম অবস্থায়। আর এর পদ্ধতিতে আমাদের যে আইপিএম ধাপগুলো রয়েছে সেগুলো যদি আমরা মেনে চাষাবাদ করি তাহলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত ফলন পেয়ে যাব। এখন আপনাদের আরেকটা বিষয় দেখাই, সেটা হচ্ছে গিয়ে এই যে কতদিনের বীজতলা আমি নিয়ে লাগাবো। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম সঠিক বয়সের, কারণ এটার চারাটার বয়স মাত্র 29 দিন হিসাব করে রেখেছিলাম আমরা। সেটা যখন আমরাই করেছি সবগুলা কাজ ছাত্ররা মিলে, তো 29 দিনের চারা যেখানে আমরা এখানে আবার করবো সেটা রোপণ করব, এটার জন্যই কিন্তু আমরা কাঙ্ক্ষিত ফলন পেতে পারি এবং পেয়ে থাকি। তাই আমি অনুরোধ করব আপনারা যে আমাদের আধুনিক কৃষি প্রযুক্তি রয়েছে সেগুলোর দিকে ঝুঁকবেন, প্রচলিত সনাতন পদ্ধতি থেকে সরে এসে। এতে করে আমরা দেশকে খাদ্যের সংস্থাপন করতে পারবো, আমাদের যে স্বপ্ন সেটা বাস্তবায়ন করতে পারবো। সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি এবং একটা অনুরোধ করব, এটা আমার নতুন ইউটিউব চ্যানেল, আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দেবেন।